অন্ধকারাচ্ছন্ন ঘরের দুই কোণে দুইটি কাঁচের আবরণে প্রদীপ জ্বলছে। ঘরের ভেতরে বজ্রঝড়ের সাথে যেন এলোমেলো বাতাস বইছে। দেয়ালে টানানো কাচের ফ্রেমে মোড়ানো একটি ছবি মেঝেতে পড়ে কাঁচ ভাঙার তীব্র আওয়াজ যেন ঘরে উপস্থিত সবার কানের পর্দায় সূঁচের খোঁচার মতো আঘাত করছে। কিছুক্ষণ যেতে না যেতেই কোনায় লাগানো প্রদীপ দুটি মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সারা ঘরকে যেন কোনো এক অমঙ্গল অমাবস্যার কালো ছায়া এসে গ্রাস করে। হঠাৎ ঘরের জানালা বাইরে চলতে থাকা প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে খুলে যায়, আর ঠান্ডা দমকা হাওয়া ঘরে প্রবেশ করে। বজ্রপাতের ঝলকানিতে ঘরের ভেতরে কিছু একটার উপস্থিতি সাফ দেখা যাচ্ছিল। একটি ঘোড়া সামনের দুই পা উঁচু করে যেন তার সামনে থাকা কোনো কিছুকে কুর্নিশ করে অভিবাদন জানাচ্ছিল। ঘোড়াটির সামনের দুই পায়ে যেন স্বর্ণের কোনো অলংকার পরানো ছিল, যার ঝনঝন আওয়াজ মুহূর্তের মধ্যেই হারিয়ে যায় কোনো এক কালো শক্তির আওয়াজের তাড়নায়। হাতে তলোয়ার, লাল চোখ, ঘরের এক কোণে যেন ধারালো নখ বসিয়ে ঝুলে আছে সেই শয়তানি শক্তি। তলোয়ারে ফার্সি ভাষায় লেখা মৃত্যুদূত। ফাদার, ঈশ্বরের দোহাই, আপনি ওর নাম নেবেন না, ওর নাম কিছুতেই উচ্চারণ করবেন না। আপনি জানেন এর পরিণতি কি। ফাদার, এখান থেকে বের হয়ে আসুন। ঈশ্বরের ডাকে সারাদিন ফাদার, সারাদিন। ঘরের ভেতরে থাকা ব্যক্তিদের মধ্যে একজন এভাবেই অন্যজনের কাছে অনুরোধ করছিল। এই অনুরোধ সাধারণ কোনো অনুরোধ নয়। এই অনুরোধে ছিল বাঁচার আকুতি আর বাঁচানোর। বহু বছর আগে, যখন এই পৃথিবীতে আধুনিকতার ছোঁয়াও লাগেনি, তখন মানুষ ছোট ছোট গোত্রে ভাগ হয়ে ছোট ছোট গ্রামে বসবাস করত। এক এক গোত্রের নিয়ম কানুন, চাল চলন, বেশভূষা সব ছিল অন্য গোত্রের থেকে আলাদা। সবকিছু আলাদা হলেও তাদের মধ্যে অদ্ভুত এক মিল ছিল, আর সেটি হলো তারা কেউই একে অপরের ভালো সহ্য করতে পারত না। এক গোত্রের ভালোই অন্য গোত্রে খুশি প্রদর্শন করলেও মনে জমা থাকত তীব্র ক্ষোভের ঘনঘটা। গোত্রগুলোর সঠিক নাম আমার মনে নেই। ইতিহাস ঘেঁটে সেগুলো এখন তেমন একটা পাওয়া যায় না, কিন্তু কিছু ইতিহাস হারিয়ে গেলেও সেই ইতিহাসে করা মানুষের কৃতকর্মের ফলাফল সেই ইতিহাসকে দুনিয়ার বুক থেকে একেবারে বিলুপ্ত হতে দেয় না। কোনোভাবেই সেই ইতিহাস যেন ফিরে আসে। তারই প্রমাণ আমার সাথে ঘটা এই ঘটনাটি। আজ থেকে 400 বছর আগে তিলাস নামের এক গোত্রের একজন খুব স্বাভাবিকভাবেই তাদের জীবন কাটাচ্ছিল। তারা তখনকার সময়ে বেশ উঁচু জাতের গোত্রের অন্তর্ভুক্ত ছিল। তখনকার সময়ে তারা হাতের কাজের জন্য বেশ পরিচিত ছিল। সুখে শান্তিতে বসবাসরত সেই গোত্র তখনও তাদের সামনে কি অপেক্ষা করছে সে বিষয়ে ছিল অজ্ঞাত। সে সময়ে ডাউস নামের আরেকটি গোত্র ছিল, যারা ছিল মূলত যোদ্ধা জাতি। তারা যেমন ছিল সাহসী, তেমন ছিল উগ্র এবং হিংস্র। আশেপাশের গোত্রের মানুষেরা তাদের দেখে ভয়ে লুকিয়ে থাকত। তাদের ভাষ্যমতে তারা ছিল পশুর থেকেও হিংস্র। অনেকের মুখে প্রচলিত ছিল ডাউস গোত্রের লোকেরা যখন পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে যেত তখন তাদের শরীর থেকে যেন পশুর দুর্গন্ধ পাওয়া যেত। ডাউস গোত্রের যোদ্ধারা অন্যান্য গোত্রের গ্রামে আক্রমণ করে বসলেও কেউ তাদের ঠেকাতে পারত না। তেমনি একদিন হঠাৎ তিলাস গোত্রের ওপর ডাউস গোত্রের পশুরূপী যোদ্ধারা আক্রমণ করে বসে। তাদের হিংস্রতা সেদিন চরম সীমা অতিক্রম করেছিল। তিলাস গোত্রের মহিলাদের বন্দী বানিয়ে তাদের উপর নর পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল তারা। বৃদ্ধ, শিশু নির্বিশেষে সবাইকে হত্যা করছিল তারা। অনেকের ধারণা ছিল তিলাস গোত্রের কেউই সেদিন ডাউস গোত্রের হাত থেকে রক্ষা পায়নি, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটা তেমন ছিল না। তিলাস গোত্রের কিছু মানুষ সেদিন পালাতে সক্ষম হয়েছিল। তারা সেখান থেকে পালিয়ে কোনো এক গভীর জঙ্গলে বসবাস করে আর তাদের প্রতি হওয়া অন্যায় অবিচারের বদলা নেয়ার উপায় খুঁজতে থাকে। বদলা বা প্রতিশোধ এমন এক নেশা যা একবার মানুষের অন্তরে ভর করলে মানুষের থেকে আর বের হবার কোনো রাস্তা পায় না।
তিলাস গোত্রের সাথেও তাই হয়েছিল। কয়েক বছরের অপেক্ষা আর কঠিন তপস্যার মাধ্যমে তারা তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে এমন এক কালো শক্তির সন্ধান পায় যা না ছিল সম্পূর্ণরূপে জীবিত, না ছিল সম্পূর্ণ মৃত। সেই শক্তির কেবল একটি বৈশিষ্ট্য ছিল, আর তা হল কখনো শেষ না হবার মতো ক্ষুধা। এ ক্ষুধা খাবারের ক্ষুধা না, এ ক্ষুধা আত্মার ক্ষুধা। এই শক্তি ছিল আত্মা পিপাসু। এই শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো গোত্রকে এক রাতের মধ্যে বিলীন করে দেয়া সম্ভব ছিল। অবশেষে তিলাস গোত্র তাদের প্রচেষ্টায় সেই কালো শক্তি হাসিল করতে সক্ষম হয়, আর সেই শক্তির প্রভাব খাটিয়ে তারা এক রাতের মধ্যে ঢাউস গোত্রকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেয়। সেই শক্তিকে কাজে লাগিয়ে তারা প্রচুর ধন সম্পদেরও সন্ধান পায়। কিন্তু এটি ছিল শুধুমাত্র মানুষের ধারণা। তিলাস গোত্র কোনো এক কারণে হঠাৎই পাহাড়ি জঙ্গল ত্যাগ করেছিল। তারা পাহাড়ের একটি গুহায় বাস করত বলে মানুষের ধারণা ছিল। মানুষের এও ধারণা ছিল তারা পাহাড় ত্যাগ করার আগে তাদের অর্জিত ধন সম্পদ সেই গুহাতেই লুকিয়ে রেখে গিয়েছিল। লোকমুখে ছড়ানো এই কথার ভিত্তিতে পরবর্তীতে বহু মানুষ সেই গুহা আর সম্পদের খোঁজে গিয়ে কখনোই ফিরে আসেনি। অনেকের মুখে রটে যায় সেই গুহার মুখে এমন কিছু একটা লেখা আছে যা পড়ার পর মানুষ পাগল হয়ে দিকবিদিক শূন্য হয়ে হারিয়ে যায়। এসব জানার পরেও কিছু মানুষের মাঝেই সম্পদের লোভ এসে ভর করেছিল। ঠিক তেমনই 6 সদস্যের এক দল 1800 সালের দিকে সেই গুহা আর সম্পদের সন্ধানে বের হয়। লোকমুখে শোনা স্থানে এসে তারা এদিক সেদিক ঘুরে সেই গুহার সন্ধান শুরু করে। গল্প করতে করতে তারা সামনে এগোতে থাকে। তাদের মধ্যে 2 জন ছোটবেলার বন্ধু হওয়ায় গল্পে মশগুল হয়ে দ্রুত পা চালিয়ে সামনে যায়। বাকিরা পেছনে থেকে ধীরে ধীরে এগোতে থাকে। কিছুক্ষণ চলার পর তারা একটি বিশাল গুহার সন্ধান পায়, যা দেখে পেছনে থাকা 4 জনের মধ্যে 3 জনের চোখের মণি যেন চকচক করে ওঠে। কিন্তু সামনে থাকা 2 জনকে তারা সেখানে খুঁজে পায় না। গুহার পাশে একটি পাথরে কিছু একটা লেখা ছিল যা তাদের চোখে পড়েছিল, কিন্তু দলের বাকি 2 জনের খোঁজ না পেয়ে তারা সেই লেখা পড়ার কথা ভাবেনি। তারা ভেবেছিল সামনের 2 জন হয়তো গুহার ভেতর প্রবেশ করেছে, আর তাই তাদের খোঁজ করার জন্য বাকি 4 জনও গুহায় প্রবেশ করে। গুহায় প্রবেশের সময় তারা মশাল জ্বালিয়ে নেয়। সামান্য ভেতরে গিয়ে তারা আশেপাশের অবস্থা দেখে অবাক হয়ে যায়। গুহার দেয়ালে নানা প্রকার অস্বাভাবিক চিত্র খচিত ছিল। কেউ একটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে তার সামনে বসা, নয়তো কেউ পশুর কাটা মাথা হাতে নিয়ে দাঁড়ানো। এসব চিত্র দেখে তারা বেশ অবাক হয়, আর চিত্রগুলো এত বেশি নিপুণ ছিল যা দেখে তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তবুও তাদের মনের মধ্যে থাকা সম্পদের লোভ তাদেরকে সামনে অগ্রসর হতে বাধ্য করে। বাকি 2 জনের নাম ধরে ডাকতে ডাকতে তারা গুহার আরো গভীরে প্রবেশ করে। কিছুটা পথ চলার পর তারা দেখতে পায় কাঠের একটি পেরেকের কিছু অংশ পাথরের ভেতর ঢোকানো, আর তাতে ঝুলছে পশুর চামড়া। সেটা দেখে সেখানে কিছু লেখা আছে বলে মনে হচ্ছিল। 4 জনের মধ্যে একজন সেই চামড়া নিয়ে দেখে সেখানে আসলেই কিছু লেখা যা পড়তে সক্ষম ছিল। সেখানে লেখা ছিল, এই চিঠির সকল অংশ জোড়ার আগে তার নাম উচ্চারণ করবেন না। চিঠিতে আরো কিছু লেখা ছিল যা তারা তখন পড়তে পারেনি, কারণ এই লেখা দেখে সবাই এক প্রকার অস্বস্তি অনুভব করে। এছাড়াও লেখার আগামাথা কিছু নেই, কারণ কার নাম উচ্চারণ করতে নিষেধ করা হয়েছে আর উচ্চারণ করলেই বা কি হবে সেসব নিয়ে আলোচনা করতে করতে তারা সামনে এগোচ্ছিল। কিছু যাবার পর তারা 5টি আলাদা সুড়ঙ্গ খুঁজে পায়। সুড়ঙ্গগুলো এতই নিখুঁত ছিল যেন তার প্রতিটির প্রবেশ পথ একেবারে অবিকল একই রকম। কোনো মানুষের পক্ষে এত নিখুঁত কাজ করা আদৌ সম্ভব কিনা সেসব নিয়ে ভাবতে শুরু করে তারা। কিছুক্ষণ চুপ থেকে কিছুটা সময় নিয়ে তারা সেই 5 সুড়ঙ্গের সামনে দাঁড়িয়ে থাকে আর মনে প্রচন্ড দ্বিধাবোধ করতে থাকে। নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। তারা একে একে প্রতিটি সুড়ঙ্গে যাবার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। তারা এক এক করে প্রতিটি সুড়ঙ্গে যাওয়া শুরু করে। প্রথম সুড়ঙ্গের শেষে তারা আরো একটি চামড়া খুঁজে পায়, যেখানে বেশ কিছু কথা লেখা ছিল। শুরুতে লেখা ছিল, এই চিঠির সকল অংশ জোড়ার আগে
তার নাম উচ্চারণ করবেন না। তাদের মন কিছুটা বিচলিত হলেও তারা থেমে থাকেনি। একে একে 4টি সুড়ঙ্গ থেকে তারা মোট 4টি চামড়া খুঁজে পায়, যার প্রতিটির শুরুতে লেখা একই বাক্য। এসব দেখে দলের একজন এবার ধৈর্য হারিয়ে বলে, এসবের মানে কি? কার নাম নেব না? কি আছে এখানে? আমাকে চামড়াগুলো দাও, আমি এর ভেতরে লেখা সবকিছু পড়ব। এরপর শেষ সুড়ঙ্গে যাব। তার আগে জানতে হবে আমরা কোথায় আছি আর কি খুঁজছি। আমাদের দলের বাকি দুজন এখনো গায়েব। আগে লেখা পড়ব, পরে ভাবব পঞ্চম সুড়ঙ্গে যাব কি যাব না। এই বলে 4টি চামড়া হাতে নিয়ে তার মধ্যে থেকে লেখাপড়া শুরু করে। সেখানে লেখা ছিল কিছুটা এমন: দুনিয়াতে মানুষের উৎপত্তির বহু বছর পর দুনিয়ায় 2 ধরনের মানুষের বাস, ভালো, খারাপ। মানুষের সাথে দুনিয়ায় শয়তানেরও আগমন হয়, যার কাজ মানুষের অন্তরকে কলুষিত করা, বিষিয়ে তোলা। এভাবে চলতে চলতে মানুষের উদ্দেশ্য এক হলেও 2 ভাগে ভাগ হয়ে যায়, ভালো আর খারাপ। ধীরে ধীরে খারাপের সংখ্যা বাড়তে বাড়তে এত পরিমাণ বেড়ে যায় যে ভালো মানুষ খুঁজে পাওয়া যেন সোনার হরিণ পাবার মতো। সে সময় প্রাচীন কিছু গোত্র শয়তানের সাহায্য নেয় খারাপ এবং কলুষিত মানুষের অন্যায় অত্যাচার থেকে বাঁচার জন্য, দুনিয়া থেকে তাদের নির্মূল করার জন্য। শুনতে আজব শোনাচ্ছে, তাই না? যে শয়তানের প্ররোচনায় মানুষের অন্তর কলুষিত হয়েছে, তারই সাহায্যে সেই সব কলুষিত অন্তরের মানুষদের নির্মূলকরণ। কথায় আছে, ভালোর জন্য মাঝে মাঝে খারাপ পথে চলতে হয়। সেটাই হয়তো করা হয়েছিল। শয়তানের সাহায্যে তারা এক কালো শক্তিকে জাগিয়ে তোলে, যা না ছিল সম্পূর্ণরূপে জীবিত, না ছিল সম্পূর্ণ মৃত। সেই শক্তির কেবল একটি বৈশিষ্ট্য ছিল, আর তা হলো কখনো শেষ না হবার মতো ক্ষুধা। আত্মা ছিল তার খোরাক, কালো কলুষিত আত্মা। তাকে কাজে লাগিয়ে সেসব গোত্রের লোকজন কলুষিত অন্তরের মানুষদের নির্মূল করতে শুরু করে। কিন্তু সেই কালো শক্তি ধীরে ধীরে বদলাতে শুরু করে। সেই কলুষিত আত্মার পাশাপাশি সৎ আত্মাও তার খোরাক হিসেবে গ্রহণ করতে শুরু করে। কখনো সে মানুষের আকৃতি নিত, কখনো বা পশুর। তাকে বশ করা ছিল অসম্ভবের কাছাকাছি। কিন্তু সেসব গোত্রের লোকজন তাদের জীবন বাজি রেখে অনেক দিনের প্রচেষ্টায় তাকে বশ করে এবং বন্দী করে রাখে। কিন্তু এর বিনিময়ে তাদের চরম মূল্য দিতে হয়েছিল। তাদের সম্পূর্ণ গোত্রই বিলুপ্ত হয়ে যায়। বহু বছর পর আমরা তিলাস গোত্রেও সেই শক্তির সন্ধান পাই, যাকে জাগ্রত করে আমরা ডাউস গোত্রের প্রতি আমাদের প্রতিশোধ নেই। কিন্তু বাকি আর কিছু সেই 4 চামড়ায় ছিল না। বাকিটুকু জানার জন্য প্রয়োজন ছিল পঞ্চম চামড়ার। তাদের মধ্যে জানার আগ্রহ এত বেশি বেড়ে যায় যে তারা দ্রুত পঞ্চম সুড়ঙ্গতে প্রবেশ করে আর সেই পঞ্চম চামড়া খুঁজতে থাকে। পঞ্চম সুড়ঙ্গের শেষে গিয়ে তারা দেখে সেখানে কিছু বিকৃত চিত্র আঁকা। কোন চিত্রে মানুষের দেহে পশুর মাথা, আবার কোন চিত্রে পশুর দেহে মানুষের মাথা। প্রতিটি চিত্রের হাতেই ছিল একটি ধারালো তলোয়ার। সেখানে তারা আরো একটি চামড়া খুঁজে পায়। সেখানে কিছু লেখা ছিল এরকম: কিন্তু ধীরে ধীরে সেই কালো শক্তি তাদের গোত্রকে গ্রাস করতে শুরু করে। ধীরে ধীরে আমাদের লোক সংখ্যা কমতে শুরু করে। যা আমরা ডাউস গোত্রের সাথে করেছিলাম, ঠিক তাই আমাদের সাথেও ঘটতে থাকে। কোনো উপায় না দেখে আমরাও চরম সিদ্ধান্ত নেই, সেই কালো শক্তিকে আটকানোর সিদ্ধান্ত। এর মধ্যে আমরাও চরম মূল্য দিয়েছি। আমাদের গোত্র বিলীন হয়ে যায়। আমরা এই কালো শক্তিকে বন্দী করে এই পাহাড়ে ছেড়ে চলে যাচ্ছি। আমাদের গোত্র অবশিষ্ট আছি কেবল আমি আর আমার ছেলে। সম্পূর্ণ লেখা পড়ছেন আপনি। আপনি যে সম্পদের আশায় এখানে এসেছেন, সেটি কোনো সম্পদ নয়, সেটি অভিশাপ। এই শক্তি থেকে বাঁচার অন্য কোনো উপায় আমরা জানি না। এর যে উপায় আমি জানি, তার শেষ ধাপ হিসেবে তার সম্পর্কে সব বলে তার নাম লিখে যাওয়াই আমাদের নিয়ম। এবার ইচ্ছা আপনার। আপনি তার নাম জানতে চাইলে জানতে পারবেন। আপনাদের সামনেই তার নাম লেখা। আর জানতে না চাইলে এক্ষুনি এখান থেকে প্রস্থান করুন। এসব পড়ার পর সেখান থেকে সবাই চলে যেতে চাইলেও একজন বেঁকে বসে। সে আশেপাশের দেয়ালে কোথায় লেখা সেই নাম খুঁজতে থাকে। হঠাৎ তার চোখ কিছু একটা খুঁজে পায়। সেখানে লেখা ছিল একটি নাম। সেই নাম সে মনে মনে পড়তে চেয়েছিল, কিন্তু পড়ার সময় ভুলে তার মুখ দিয়ে উচ্চারিত হয়ে যায়।
সাথে সাথে চারজনের পেছন থেকে কোনো এক হিংস্র পশুর গড় গড় আওয়াজ ভেসে আসে। একে একে সেই পশু সবাই দেখতে পায়, কিন্তু একজন দেখতে পায়নি। একে একে তিনজনই অন্ধকারে গায়েব হয়ে যায়, কিন্তু একজন সেদিন সেখান থেকে ফিরে এসেছিল, কারণ তার মনে সম্পদের জন্য কোনো লোভ লালসা কিছুই ছিল না। সে ছিল সামান্য একজন কুলি, যে কিনা বাকিদের মালামাল বহন করার জন্যই তাদের সাথে এসেছিল সামান্য কিছু টাকার জন্য। আর সেই কালো শক্তি জাগ্রত হলে প্রথমে সে কলুষিত আত্মা কেড়ে নেয়, ধীরে ধীরে সে সৎ আত্মাও কেড়ে নিতে শুরু করে। সেই কুলি সেদিন প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছিল। সেই কুলি বাড়ি ফিরে এসে সবাইকে এই কথা জানায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই তাকে পাগল বলতে শুরু করে। যে 5 জন সেদিন সেখানে গায়েব হয়ে গিয়েছিল তাদেরকে আর উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ অনেকবার চেষ্টা করেও সেই কুলি ওই স্থানের কথা মনে করতে পারেনি। ধীরে ধীরে সে সব ভুলে যেতে শুরু করে। তাই সে সিদ্ধান্ত নেয় এই ঘটনা সে ইতিহাস থেকে নিশ্চিহ্ন হতে দেবে না। সে এই ঘটনা নিয়ে একটি বই রচনা করে, যার শুধুমাত্র একটি কপি ছিল। সেই বইয়ের নাম ছিল তার নাম উচ্চারণ করবেন না। অনেক চেষ্টার পরও সেই বইয়ের কোনো কপি আর সে বের করতে পারেনি। যার কাছে সেই বই নিয়ে গিয়েছিল সবাই তাকে পাগল বলেই তাড়িয়ে দিয়েছিল। সেই কুলি যতদিন বেঁচে ছিল সবসময় তার কাছে অনুভূত হতো তার আশেপাশে কেউ আছে। তার ঘর থেকে প্রায় সবসময় পশুর গন্ধ পাওয়া যেত। মৃত্যুর দিন কয়েক ঘন্টা আগেও সে বলেছিল তার নাম নিও না। এছাড়া তাকে আর কোনো কথা বলতে শোনা যায়নি বহু বছরেও। সে তার স্মৃতিশক্তি হারিয়েছিল, যা বইতে লেখা ছিল, কিন্তু বইয়ের সেই অংশ অন্য কেউ লিখেছিল বোঝা যায়, কারণ এই অংশের হাতের লেখা ছিল সম্পূর্ণ সাল 1941। আমার বয়স তখন 13-14 বছর হবে। আমার বাবা তখন স্কুলের এক দুরন্ত ছাত্র হিসেবে তার জীবন কাটাচ্ছিলেন। আমার দাদা পেশায় একজন পত্রিকার সাংবাদিক ছিলেন। আমার দাদা অ্যান্টিক বা প্রাচীন জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করতেন। তিনি নানা দেশেও ঘুরেছেন সেই সুবাদে। 1941 সালের কোনো এক সময় আমার দাদা প্রাচীন জিনিসপত্র নিয়ে একটি আর্টিকেল রচনার কাজ পান, কিন্তু এটিই যে তার জীবনের সর্বশেষ আর্টিকেল তা তিনি জানতেন না। তিনি জানতেন না এই আর্টিকেল তিনি শেষ করতে পারবেন না। সেই আর্টিকেল রচনার সুবাদে তিনি নানা স্থানে বেশ কিছু প্রাচীন দ্রব্য সংগ্রহ করেন। তিনি একে একে সেই সব প্রাচীন জিনিসের ব্যাপারে লোকমুখে রটা দীর্ঘদিন ধরে চলে আসা ইতিহাস বর্ণনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। রচনার শেষ অংশ তিনি আগে থেকেই একটি বই সম্পর্কে লেখার জন্য বরাদ্দ রাখেন। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোন বইয়ের কথা বলছি। জি হ্যাঁ, এটি সেই বই যার কোনো প্রতিলিপি ছাপানো সম্ভব হয়নি। আমার দাদা যখন বইটি পড়া শুরু করেন তখন থেকেই তিনি বেশ অন্যমনস্ক হয়ে পড়েন। তিনি সময়ের হিসাব একেবারেই রাখতে পারতেন না, খেতে আসতেন না, বাইরে বের হতেন না, সারাদিন সেই বই নিয়েই ব্যস্ত থাকতেন। কেউ ডাকলে খুব বিরক্ত হতেন আর কথায় কথায় রেগে যেতেন। তিনি বইটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি শব্দই পড়া শেষ করেন। বইয়ের শেষে ঠিক সেই লাইনটি লেখা ছিল যা বইয়ের শুরুতে লেখা ছিল, আর তা হলো তার নাম উচ্চারণ করবেন না। এরপরেই লেখা ছিল একটি শব্দ যা আমার দাদা নিজের অজান্তেই পড়ে ফেলেন। তিনি হয়তো বইয়ের কথাগুলো বিশ্বাস করেননি। তিনি সেই নাম উচ্চারণ করে হাসতে শুরু করেন আর মনে মনে ভাবেন, নিলাম নাম, কই কিছু তো হচ্ছে না। ভাবছিলাম এই বই পড়ে আর্টিকেল রচনায় নতুনত্ব আসবে, কিন্তু না। কোন পাগলে লিখেছে এই বই কে জানে, খামোখা সময় নষ্ট। এই ভেবে দাদা বইটি টেবিলে রেখে দিতে যাবেন, এমন সময় হঠাৎ দমকা হওয়া বইতে শুরু করে চারিদিকে, আর দাদার স্টাডি রুমটি একরকম বোটকা গন্ধে ভরে যায়। সাথে হালকা গড়গড় আওয়াজ দাদার কানে ভেসে আসতে শুরু করে। দাদা এসব পাত্তা না দিয়ে রুমে তালা লাগিয়ে চলে যান। সেদিন রাতে দাদার সাথে আর কিছু ঘটেনি। পরদিন তিনি তার আর্টিকেল রচনার কাজের জন্য স্টাডি রুমের দরজা খুলে প্রবেশ করেন এবং দেখেন তার রুমের সবকিছুই ওলটপালট হয়ে আছে আর রুম থেকে দুর্গন্ধ বের হচ্ছে। দাদা খুব অবাক হন। রুমে তালা ছিল আর চাবি শুধুমাত্র দাদার কাছেই ছিল। তার অনুমতি ছাড়া আমার দাদি কিংবা আমার বাবা কেউ সেই রুমে প্রবেশ করতেন না। দাদা অনেক সময় নিয়ে রুম পরিষ্কার করেন আর গুছাতে শুরু করেন সবকিছু। সেদিন বিকেলে দাদা তার বন্ধুদের সাথে দেখা করার জন্য বাইরে যান। সেখান থেকে ফিরে এসে তিনি
সরাসরি স্টাডি রুমে চলে যান। আমার দাদি তখন রান্নার কাজে ব্যস্ত। কিছুক্ষণ পর স্টাডি রুম থেকে বের হয়ে দাদা আমার দাদিকে বলেন আজ রাতে তিনি খাবেন না, আর স্টাডি রুমেই থাকবেন, তাকে যেন বিরক্ত করা না হয়। দাদা রুমে প্রবেশ করেন আর ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। রুমে গিয়ে দাদা তার বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়েন। হঠাৎই তিনি সেই বইটি হাতে নিয়ে তার বন্ধুদের দেখান আর পড়ে শোনাতে শুরু করেন। এরই মধ্যে একজন বন্ধু বলে ওঠে, কি দরকার এসব পড়ার, যদি আসলে কিছু হয় তখন? দাদা তার দিকে তাকিয়ে হাসেন আর জানান তিনি ইতোমধ্যেই বইটি পড়েছেন আর ওনার সাথে কিছুই ঘটেনি। দাদা বই পড়তে শুরু করেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, সারা রাত বই পড়ে কাটিয়ে দেন। শেষ অংশে তিনি সেই নাম নেয়ার সাথে সাথেই রুমের ভেতরে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। রুমের ভেতরে জ্বলতে থাকা প্রদীপটি মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কালো অন্ধকারে রুম ছেয়ে যায়। দাদা টেবিল হাতড়ে ম্যাচ বাক্স খুঁজে বের করে ম্যাচের কাঠি জ্বালিয়ে যা দেখেন তা দেখে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না। তিনি দেখেন রুমের ভেতরে তিনি একাই, রুমে তিনি ছাড়া কেউই নেই, অথচ তিনি আসার সময় তার সাথে 4 জন বন্ধু নিয়ে এসেছিলেন। দাদা ভাবেন অন্ধকারে ভয় পেয়ে হয়তো তারা দরজা খুলে চলে গিয়েছে, কিন্তু না, ম্যাচের কাঠির আবছা আলোয় দেখা যায় রুমের দরজা ভেতর থেকে বন্ধ আর রুমে তিনি একেবারে একা। ভয়ে তার কপালে ফোঁটা ফোঁটা ঘামের অস্তিত্ব টের পান তিনি। হাত দিয়ে কপালের ঘাম মুছে তিনি রুমের দরজা খুলে আমার দাদির কাছে যান। দাদিকে তিনি সবকিছু বলেন। দাদি সব শুনে দাদাকে বলেন দাদির জানা মতো দাদা একাই ঘরে এসেছিলেন, তার সাথে কেউ আসেনি। সাথে সাথেই দাদা আমার বাবাকে ডাকেন, কারণ দরজা আমার বাবাই খুলে দিয়েছিলেন। বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলেন দাদা একাই এসেছিলেন, সাথে কেউ আসেনি। এই কথা শুনে দাদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। বাবা আর আমার দাদি কোনো রকমে ধরাধরি করে দাদাকে বিছানায় শুইয়ে দেন। সেদিন রাতে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। আমার দাদি কোনো রকমে নিকটস্থ হাসপাতালে গিয়ে ডাক্তারের খোঁজ করেন, কিন্তু কাউকেই পাওয়া যায়নি। সকাল 10টার দিকে একজন ডাক্তার আসেন, কিন্তু তখনও দাদার জ্ঞান ফেরেনি। ডাক্তার দাদাকে দেখে তেমন কোনো সমস্যা হয়নি বলে জানান। কিছু ওষুধপত্র লিখে তিনি চলে যাবার প্রস্তুতি নেন। হঠাৎ দাদা চোখ খুলে ডাক্তারের ওপর লাফিয়ে পড়ে এবং বলেন তোর কৃতকর্মের জন্যই আজ তোর আত্মা কলুষিত। এই বলে দাদা হাসতে হাসতে আবার অজ্ঞান হয়ে যান। তাকে বিছানায় শুয়ে আমার দাদি ডাক্তারের সাথে কথা বলার জন্য বাইরে গিয়ে দেখেন ডাক্তার ভয়ে ঘেমে নিয়ে একাকার অবস্থা। ড্রয়িং রুমের টেবিলে থাকা পানির গ্লাস এক চুমুকে শেষ করে দিচ্ছেন। দাদিকে দেখে তিনি ভীত অবস্থায় মুখে সামান্য হাসি নিয়ে এসে বলেন দাদার হয়তো মানসিক আঘাতের জন্য হ্যালুসিনেশন হচ্ছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু যিনি বলছেন চিন্তার কিছু নেই, তাকে দেখে সাফ বোঝা যাচ্ছিল তার চেহারাতেই চিন্তার ছাপ স্পষ্ট। এভাবে প্রায় 3 দিন কেটে যায়। দাদার আর জ্ঞান ফেরে না। দাদি আবার সেই ডাক্তারের শরণাপন্ন হন, কিন্তু জানতে পারেন 2 দিন আগেই ডাক্তার নিজ বাসভবনে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। তাকে দেখে মনে হচ্ছিল কেউ তার শরীর থেকে রক্ত পানি সব শুষে নিয়েছে। একেবারেই পানি শূন্য ছিল তার সম্পূর্ণ শরীর। দাদি এসব শুনে ঘাবড়ে যান। তিনি কি করবেন কিছু বুঝতে পারছিলেন না। এমন সংকটময় অবস্থায় তিনি তার পরিচিত এক ফাদারের শরণাপন্ন হন। ফাদারকে সব খুলে বললে ফাদার জানান বিকালে তিনি বাড়ি এসে দাদাকে দেখে যাবেন। যথারীতি সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। ফাদার বাসায় আসেন। তিনি ঘরের ভেতরে পা দেওয়ার সাথে সাথে তার কান এবং চোখ দিয়ে ক্রমাগত রক্তপাত শুরু হয়। আমার দাদির সাথে সাথে ফাদারকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দেন। ফাদার দাদির দিকে তাকিয়ে বলেন সাক্ষাৎ মৃত্যু তোমার ঘরে। না, আমি এর ছায়াও মারতে চাই না, না না না। এই কথা বলে ফাদার উন্মাদের মতো চিৎকার করতে করতে পালিয়ে যান। দাদি খুব চিন্তায় পড়ে যান। সেদিন বিকেলেই তিনি দাদার রুমে তালা লাগিয়ে বাবাকে সাথে নিয়ে চার্চে চলে যান। চার্চে কর্মরত বিশপকে তিনি সব জানান। বিশপ সব শুনে নিজে আমাদের বাড়িতে আসেন। তিনি বাড়িতে প্রবেশের আগে বাড়ির কোণায় বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করে মুখে কিছু আওড়াতে থাকেন। কিছুক্ষণ পর বাড়ির সদর দরজার সামনে হাত দিয়ে ক্রস এঁকে তিনি ভেতরে প্রবেশ করে সরাসরি দাদার স্টাডি রুমে চলে যান। দাদি অবাক হন, কারণ এর আগে তিনি সেই বাড়িতে কখনো আসেননি। এই রুমের ব্যাপারে তার জানার কথা না। দাদি তাকে প্রশ্ন করলে তিনি বলেন ছোটখাটো ব্যাপারে প্রশ্ন করে সময় নষ্ট করার সময় এখন নয়। রুমে প্রবেশ করে তিনি সেই কালো কিতাব হাতে নিয়ে
পাঠ করতে শুরু করেন। বিশপের সাথে থাকা সহযোগীও তার সাথে সাথেই সেই কিতাব পাঠ করতে থাকেন। কিতাবের শেষে থাকা নাম উচ্চারণের সময় বিশপ তার সহযোগীর মুখ চেপে ধরেন আর বলেন, কি করতে যাচ্ছিলেন? এই নাম উচ্চারণের ফলাফল জানেন? এই নামের অর্থ জানেন? এই নামের অর্থ মৃত্যুদূত। যিনি এই বই লিখেছেন তিনি নিজেও জানেন না তিনি মানব জাতির কত বড় সর্বনাশ করে গেছেন। এই বইয়ের ইতিহাস যদি সত্য হয় তবে আমি হলপ করে বলতে পারি তার মৃত্যুর সাথে সাথেই তার পরিবারও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আর সাথে এই কালো শক্তির প্রভাবও কেটে গিয়েছিল। কিন্তু সাংবাদিক সাহেব এই নাম উচ্চারণ করেছেন দুইবার। প্রথমবার উচ্চারণ করেছেন এই বই পড়বার সময়, আর দ্বিতীয়বার কালো শক্তির ধোকায় পড়ে নিজের বন্ধু ভেবে যাদের সামনে এই বই দ্বিতীয়বার পড়েছেন তারাই ছিল বন্ধুরূপী সেই কালো শক্তি। এই কালো শক্তি সাংবাদিক সাহেবের দ্বিতীয়বার তার নাম উচ্চারণের পূর্বে তার শরীরে প্রবেশের অনুমতি চেয়ে তার নাম উচ্চারণের জন্য বলেছিল, যা সাংবাদিক সাহেব জানতেন না। সেই নাম উচ্চারণের পরপরই এই কালো শক্তি তার শরীরে প্রবেশ করে। এই শক্তি কি, এর ক্ষমতা কি, এই বইয়ের লেখা ইতিহাস সত্য কিনা তা জানার কোনো উপায় নেই। বইয়ের কোথাও স্থান পাত্র উল্লেখ নেই, আছে শুধু সময়কাল, যা থেকে সব তথ্য খুঁজে পাওয়া ভাগাড়ের সুই খোঁজার মতো। হাতে সময় খুব কম। এই বলে বিশপ দাদির উদ্দেশ্যে বলেন, দাদার ওপর এক্সোরসিজম করতে হবে। দাদাকে বাঁচানো যাবে কিনা তা শুধু ঈশ্বরই জানেন। তবুও তিনি চেষ্টা করেন। পরদিন রাতে এক্সোরসিজম করার সময় নির্ধারণ করেন। দাদা তখনও অজ্ঞান হয়ে পড়ে আছেন। বিশপ নিজে উপস্থিত থেকে চার্চের কয়েকজন ফাদারের সাথে এক্সোরসিজমের প্রস্তুতি নেন। দাদি আর বাবাকে রুম থেকে বের হয়ে যেতে বলেন। দাদি আর বাবা রুম থেকে বের হয়ে রুমের একটি জানালা দিয়ে সব প্রত্যক্ষ করতে থাকেন। শুরু হয় এক্সোরসিজম, যার সাথে সাথেই দ্বিতীয় অধ্যায়ের অবসান আর শুরু তৃতীয় অধ্যায়ের, যার নাম এক্সোরসিজম। এক্সোরসিজমের শুরুতেই ফাদার মার্কাস ছদ্মনাম দাদার হাতে একটি বোতল থেকে সুগন্ধি বের করে লাগিয়ে দেন আর সেই কালো শক্তিকে জাগানোর জন্য অপেক্ষা করেন। অনেকটা সময় অতিবাহিত হয়, কিন্তু দাদার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না। ফাদার মার্কাস এবারে সেই সুগন্ধির সাথে পবিত্র পানি মিশ্রিত করে দাদার নাকে লাগিয়ে দেন আর দাদাকে সামান্য হাঁ করিয়ে মুখে 3 ফোঁটা পবিত্র পানি দেন। সাথে সাথেই দাদা সজোরে চিৎকার দিয়ে ওঠেন আর বিছানায় শোয়া থেকে অলৌকিকভাবে দাঁড়িয়ে যান। এক লাফে দাদা ফাদার মার্কাসের ওপরে চড়ে বসেন আর বলেন, এখানে একজনের আত্মা কলুষিত হবেই, তাকে আমার চাই। তার আত্মা কলুষিত হবার আগেই তাকে বল আমার নাম উচ্চারণ করতে। এই বলে দাদা ফাদার মার্কাসের গলা চিপে ধরেন এবং দাঁড়িয়ে যান। তাকে রুমের দেয়ালে ছুঁড়ে ফেলে দেন। অন্যদিকে বিশপ ও বাকি তিনজন ফাদার মিলে দাদার গায়ে পবিত্র পানি ছেটাতে থাকেন, কিন্তু কোনো কাজ হয় না। পবিত্র পানি ছেটানোতে দাদা যেন আরাম পাচ্ছিলেন বলে মনে হচ্ছিল। তিনি বলেন, এসব আমার উপরে কাজ করবে না, কারণ তিনি না পুরোপুরি জীবিত না পুরোপুরি মৃত। কথা শেষে অট্টহাসি হাসতে থাকেন এবং আবারও বলেন, তুই এই পরিবারকে বাঁচাতে চাস? আমি তোকে সাহায্য করব। হ্যাঁ, আমি। দাদার কথা শুনে বিশপ বিচলিত হয়ে যান, কেননা এই ধরনের কথা তিনি জীবনে প্রথমবার শুনছিলেন। বিশপ দাদার সামনে ক্রস উন্মোচন করে বাইবেলের ভার্স পড়তে শুরু করেন। অন্যদিকে ফাদার মার্কাস নিজেকে সামলে উঠে দাঁড়ান আর তার গলায় থাকা ক্রস গলা থেকে খুলে দাদার দিকে ছুঁড়ে মারেন। ক্রসের আঘাতে আমার দাদার এক চোখ ফুটো হয়ে যায় আর সেই চোখে ক্রস বিঁধে যায়। সাথে সাথেই রুমে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যায়। দাদা চিৎকার করতে থাকেন, মাটিতে লুটিয়ে পড়েন। বজ্রপাতের ঝলকানিতে ঘরের ভেতর কিছু একটার উপস্থিতি সাফ দেখা যাচ্ছিল। একটি ঘোড়া সামনে দাঁড়িয়ে 2 পা উঁচু করে যেন তার সামনে থাকা কোনো কিছুকে কুর্নিশ করছে, অভিবাদন জানাচ্ছে। ঘোড়াটির সামনের 2 পায়ে যেন স্বর্ণের কোনো অলংকার পরানো ছিল, যার ঝনঝন আওয়াজ মুহূর্তের মধ্যেই হারিয়ে যায় কোনো এক কালো শক্তির প্রবল আওয়াজের তাড়নায়। হাতে তলোয়ার, লাল চোখ, ঘরের এক কোণে যেন ধারালো নখ বসিয়ে ঝুলে আছে সেই শয়তানি শক্তি। তলোয়ারে ফার্সি ভাষায় লেখা মৃত্যুদূত। এসব দেখে বিশপ ভয়ে একেবারে হাঁটু ভাঁজ করে মাথা নুইয়ে মাটিতে বসে পড়েন এবং তিনিও সেই শয়তানি শক্তিকে কুর্নিশ করছেন, আর সেই কালো ছায়া তার হাতে থাকা তলোয়ারের এক কোপে বিশপের শরীর থেকে তার মাথা আলাদা করে দেয় এবং বলে, যে আমার নাম উচ্চারণ করবে আমি শুধুমাত্র তার জীবন ভিক্ষা দিব।
প্রতিজ্ঞা করছি। বিশপের মৃতদেহ আর সেই শয়তানের তাণ্ডব দেখে ফাদার মার্কাস ভয়ে তার নাম নেয়ার জন্য প্রস্তুতি নেন। ফাদার মার্কাস ছিলেন যিনি সেদিন সেই কালো কিতাব বিশপের সামনে পাঠ করেছিলেন। তিনি তার নাম উচ্চারণের সময় বাকি 3 জন ফাদারের মুখ চেপে ধরেন। তাদের মধ্যে একজনের হাতে কামড় বসিয়ে দেন ফাদার মার্কাস। তিনি কোনোভাবে শয়তানের নাম নিয়ে নিজেকে রক্ষা করতে চেয়েছিলেন। আর এর পেছনের কারণ একটু বলি। ফাদার তার নাম নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। হাতে কামড় দিয়ে মেঝেতে পড়ে থাকা ফাদার চিৎকার করে বলে ওঠেন, ফাদার, ঈশ্বরের দোহাই, আপনি ওর নাম নেবেন না, ওর নাম কিছুতেই উচ্চারণ করবেন না। আপনি জানেন এর পরিণতি কি। ফাদার, এখান থেকে বের হয়ে আসুন। ঈশ্বরের ডাকে সারা দিন ফাদার, সারাদিন। এই শয়তান একটি ধোঁকা, ভুলে ওর ফাঁদে পা দেবেন না ফাদার। কিন্তু নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠা ফাদার মার্কাস তার নাম উচ্চারণের আগেই মাটিতে পড়ে থাকা ফাদার উঠে দাঁড়ান আর ফাদার মার্কাসের গলায় সজোরে মেঝেতে পড়ে থাকা প্রদীপের ভাঙা কাঁচ দিয়ে আঘাত করেন এবং তাকে হত্যা করেন। যিনি তাকে হত্যা করেন তার নাম ছিল ফাদার আর্নো। এটিও ছদ্মনাম। ফাদার আর্নো সাথে সাথেই সেই কালো শক্তির নাম উচ্চারণ করেন আর আমার দাদির উদ্দেশ্যে বলেন সেই কালো কিতাব পুড়িয়ে ফেলতে। এই বলেই ফাদার আর্নো নিজের হাতে থাকা কাঁচ দিয়ে আঘাত করেন নিজের গলায়। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর রুমের মেঝেতে বয়ে যায় 3টি মানুষের রক্তের বন্যা। সাথে সাথেই দেয়ালে কোনায় জুড়ে থাকা সেই শয়তান তার ঘোড়ায় চেপে মুচকি হাসি দিয়ে মৃতপ্রায় ফাদার আর্নোর দিকে তাকায়। ফাদার আর্নো তাকে দেখে প্রচন্ড যন্ত্রণায় থাকার পরও অদ্ভুত এক হাসি হাসেন। ফাদারের হাসি দেখে শয়তানের মুখের হাসি মলিন হয়ে যায় আর তার ঘোড়া দিকবিদিক শূন্য হয়ে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকে। হঠাৎ শয়তানের প্রচন্ড চিৎকার আমাদের কানে ভেসে আসে আর আমরা সবাই জ্ঞান হারাই। জ্ঞান ফিরে এলে আমরা দেখি দাদার রুমে বিশপ, ফাদার মার্কাস আর ফাদার আর্নোর মরদেহ পড়ে আছে। তাদের মাঝে বসে আছেন আরো 2 জন ফাদার। তারা দাদিকে বলেন ফাদার মার্কাসের মন পবিত্রই ছিল, কিন্তু তিনি জানতেন তার দ্বারা একটি পাপ হয়েছে। ক্রস ছুঁড়ে মারার জন্য আপনার স্বামীর সাথে সাথেই মৃত্যু হয় আর শয়তান তার শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ফাদার মার্কাস নিজেকে বাঁচাতে শয়তানের নাম উচ্চারণ করার চেষ্টা করেন। তিনি নিজের জীবন বাঁচাতে এতটাই মরিয়া হন যে এটা শয়তানের একটা ধোঁকা তা তিনি বুঝতেই পারেননি। এছাড়াও আমাদের মধ্যে একজন পাপী আছে বলে শয়তান আগেই সবার মনে সন্দেহ ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিল। অন্যদিকে ফাদার আর্নো ছিলেন একজন অনাথ। তিনি আসার আগেই বিশপের সাথে সাক্ষাৎ করেন আর সেই বইটিও পড়েন। ফাদার আর্নো কখনো নিজেকে নিয়ে ভাবতেন না, তার প্রমাণ তিনি নিজেই তার জীবন দিয়ে গেলেন। ফাদার মার্কাসের হত্যার পর তিনি হয়তো নিজের পাপের বোঝা বহন করতে চাননি আর তাই আপনাদেরকে বাঁচাতে তিনি নিজেকে উৎসর্গ করলেন। আর্নো অনাথ হওয়ায় তার রক্তের সম্পর্কের কেউ নেই দুনিয়াতে। শয়তান ভেবেছিল আর্নোর বংশকে শেষ করে দেবে, কিন্তু আর্নো অনাথ ছিল তা হয়তো সে জানত না। তাই আর্নোর দিকে তাকিয়ে মুচকি হাসি হাসে। যাওয়ার আগে শয়তান বলে গেছে সে ফিরে আসবে, আজ হোক কিংবা কাল, আর তাকে ফিরিয়ে আনবে আমাদের মতোই মানুষ। কারণ মানুষের লোভ লালসার কোনো সীমা নেই। নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা সব পারে, ঠিক যেমনটা বিশপ চেয়েছিলেন। বিশপ এই শয়তানকে বশ করে তার কাজে লাগাতে চেয়েছিলেন, যা আমরা তার কিছু কর্মকাণ্ড দেখে আন্দাজ করতে পেরেছিলাম। কিন্তু তাকে কিছু বলতে পারিনি, কারণ তিনি বিশপ আর আমরা চার্চের সামান্য দাস। বিশপের এই কর্মকাণ্ডের জন্যই তার প্রতি ক্ষোভ থেকে শয়তান তাকে হত্যা করে। শয়তানের চিৎকারে দাদি আর বাবার কান থেকে রক্তপাত হয়। আমার দাদি তার শ্রবণ শক্তির প্রায় 70% হারিয়ে ফেলেন। সবশেষে পুড়িয়ে ফেলা হয় সেই কিতাব। এই ঘটনার মাধ্যমে আমি আমার দাদাকে হারাই। ফাদারের বলা কথাগুলো মনে পড়ছে। আসলেই মানুষের মনে লোভ লালসার কোনো সীমা নেই। বিশপের মতো লোকের অভাব এই দুনিয়াতে নেই। আবার প্রতিশোধ প্রবণ মানুষও এই দুনিয়ার আনাচে কানাচে লুকিয়ে আছে, যারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য জাগ্রত করে মৃত্যুদূত নামক কালো শক্তি। এরপর থেকে আমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। দেখতাম গ্রামে আগুন জ্বলছে, গ্রামের লোকেরা আমার কাছে সাহায্য চাইছে। স্বপ্নে দেখতাম আমি সেই গ্রামে গিয়েছি। আমার কাছে মনে হতো এ যেন স্বপ্ন নয়, সত্যি। স্বপ্নে দেখতে পাই আমি গ্রামের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছি। হঠাৎ আমি পড়ে যাই, বেশ ব্যথা পাই। সকালে উঠে দেখি আমার হাতে পায়ে রক্ত নীল হয়ে জমাট বেঁধে আছে, পায়ে মাটি লেগে আছে। এরপর স্বপ্ন এবং বাস্তবতা একসাথে মিশে যেতে শুরু করে।
যার মাধ্যমে আমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়। গ্রামের মানুষের সেই ভয়ঙ্কর আকুতি আজও আমার কানে বাজে, সাহায্য চাই, সাহায্য চাই। আমি স্বপ্নের মানুষগুলোকে বাস্তবে দেখতে শুরু করি। পারিবারিক দ্বন্দ্বের কারণে আব্বু আম্মু আলাদা থাকে, আপু বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে বাইরে থাকে, আমি বাড়িতে একা। আমি দিনের বেলায় সেই বৃদ্ধ মহিলার কণ্ঠ শুনতে পেতাম, মনে হতো আমার কাছে সাহায্য চাইছে। হঠাৎ জানলা দিয়ে আমি সেই মহিলাকে দেখতে পাই। আমি দাদির বাসায় চলে যাই, সেখানে থাকতে শুরু করি। 2022 আমি প্রাইভেট পড়ে আসি, সন্ধ্যায় দাদির বাসায় চলে যাই, রাতে খাবার খাই। তখন রাত 1টা বাজে। আমি পড়া শেষ করে ঘুমোতে যাই। লাইট অফ করে দেওয়ার পর থেকে আমি কারো উপস্থিতি অনুভব করি। আমি স্বপ্নের মতো বাস্তবে সেই গ্রামের মানুষের আর্তনাদ শুনতে পাই, কিন্তু আমি ভয় পাইনি। পেটের বাম পাশের চিহ্নটা যেন জ্বলছে, দেখি চিহ্ন লাল হয়ে জ্বলজ্বল করছে। মাথার ব্যথায় আমি ছটফট করছি, তারপর আবার ঘুমিয়ে পড়ি। ঘুমের মাধ্যমে আমি স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করি। এবার রাজপ্রাসাদে অন্যরকম রুমে দাঁড়িয়ে আছি। আমার শরীরে যেমন চিহ্ন আছে, ঠিক একই চিহ্ন দেখতে পাই। চিহ্ন যেন হাওয়ায় ভাসছে আর লাল হয়ে জ্বলজ্বল করছে। চারিদিকে একই চিহ্ন। কারো ডাক শুনে ফিরে তাকাই। তিনি বলছিলেন, এসেছেন আপনি? আপনাদের এই অপেক্ষা কবে শেষ হবে? আপনি মনে করুন আপনার বাড়ির দায়িত্বের কথা। আমি বিরক্ত অনুভব করি। পারিবারিক দ্বন্দ্বের কারণে আমি বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিলাম। ফলে কিছুদিন সবকিছুই আমার কাছে বিরক্ত লাগতে শুরু করে। আমি রেগে গিয়ে জ্বলতে থাকা চিহ্নের ওপর হাত দেই। আমার মনে হয় হাত যেন জ্বলে পুড়ে যাচ্ছে, মনে হয় জ্বলন্ত আগুনে হাত দিয়েছি। রাজপ্রাসাদে জানালা দিয়ে গ্রামের লোকদের দেখা যাচ্ছিল, সেখানে এখনো আগুন জ্বলছে। হঠাৎ আমি লক্ষ্য করি চিহ্নতে হাত দেয়া মাত্রই সবকিছু দেখি যে বন্ধ হয়ে গিয়েছে। সেই আর্তনাদ আর শোনা যাচ্ছে না। সমস্ত গ্রাম নিস্তব্ধ, মনে হচ্ছে কোনো লোকের বসবাস নেই। আমি ভয় পেয়ে যাই। অন্যদিকে হাতের যন্ত্রণায় ছটফট করতে থাকি। পেছনে থাকা বৃদ্ধ মহিলা হঠাৎ করে আমার সামনে চলে আসে। কিছুটা বিরক্তি নিয়ে আমি তাকে বলি, কেন সবকিছু বন্ধ করে দিলেন? আপনি আসলেন না, একদিন আপনাকে এখানে আসতেই হবে। কিছুটা হেসে বলে, আজকে সবকিছু থেমে গেলেও আজ থেকে 7 বছর পরে আপনাকে এখানে আসতেই হবে, তখন আপনি আবার ফিরে যেতে পারবেন না। হঠাৎ আমার কানে দাদির ডাক ভেসে আসে। দাদি প্রচন্ড জোরে দরজা ধাক্কাচ্ছিলেন, কিন্তু আমি তো দাদির বাসায় ছিলাম। এখানে আমাদের বাড়িতে কি করে এলাম? দরজা খুলতে যাব এমন সময় হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করি আমার হাত ঝলসে গেছে। দরজা খুলতেই দাদি বকাবকি শুরু করলেন। আমি কাল রাতে নাকি দাদির বাসায় যাইনি। রাতে বাসায় এসে আমাকে ডাকাডাকি করলেও আমি ডাক শুনিনি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি সন্ধ্যায় দাদির বাসায় গিয়েছিলাম এবং সেখানেই ঘুমিয়েছিলাম। তাহলে সকালে কিভাবে বাড়িতে এলাম? আব্বু আপু সবাই ফোন দিয়ে রাগারাগি করে। রাতে অনেকবার ফোন দেয়া সত্ত্বেও আমি ফোন ধরিনি। আপুকে সবকিছু জানাই। আপু আমার কথা কিছুটা বিশ্বাস করে। আমার কাছে মনে হতে থাকে আমি যেন ঘোরের মধ্যে আছি। 2 দিন 3 দিন আমি বাসাতে ছিলাম, কোথাও যাইনি। শরীর অসুস্থ হতে শুরু করে, ফলে আপু বাসায় চলে আসে। এরপর একদিন আমি স্কুলে যাইনি। স্কুল শেষে দোকানে দাঁড়িয়ে আছি, এমন সময় আমি সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। তিনি এসে আমার হাত ধরেন এবং আমাকে বলেন, মনে আছে তো আমার কথা? 7 বছর পর আসতেই হবে, তোমাকে আসতেই হবে। বান্ধবীদের ডাকে পেছনে তাকাই, সামনে তাকিয়ে দেখি তিনি আর নেই। ওরা আমাকে বলে, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? আমি বাসায় চলে আসি। এরপর থেকে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। আমি স্বপ্নের মানুষদের মাঝে মাঝে বাস্তবে দেখতে পাই। এরপর আমি এক অদৃশ্য শক্তি অনুভব করি, যার মাধ্যমে আমি সামনে থাকা বিপদের আশঙ্কা করতে পারি। সেই আশঙ্কা ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়, সেই ধারণা সত্যিও হয়ে যায়। আসলে কত অদ্ভুত আমাদের জীবন। কখনো কখনো চিন্তায় পড়ে যায়, কোথায় যেতে হবে? কি চায় আমার কাছে? আমি কি আসলে এই পৃথিবীর কেউ, নাকি অন্য কোনো জগতে থাকা উচিত আমার? 7 বছর পর কোথায় যেতে হবে? জীবন আর প্রকৃতি অনেক রহস্যময়। জীবনের এই রহস্যময় গোলক ধাঁধার উত্তর আমি আজও মেলাতে পারি না। এবং ঘটনাটি ঘটে যে লোকেশনে, সেই লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইলের কোন এলাকা আমি এটা বাসতৈল, আমি তাও বলে দিই বাসতৈল এলাকা। আমি আর কিছু বলছি না ডিটেলসে। তো আমরা যারা জানি টাঙ্গাইলটা কেমন এরিয়া, এটা হচ্ছে পাহাড়ি ধরনের এরিয়া এবং এটা অনেক বন জঙ্গলপূর্ণ একটা
ঘন ঘন বন জঙ্গলপূর্ণ একটা এরিয়া, এবং মূলত আমার শখের কারণেই ঈদটা আমরা ওখানে কাটাই। ওটা হচ্ছে আমার ফুফু বাড়ি ছিল। তো এই ঈদে আমরা প্ল্যান করি যে ঈদে বাড়ি যাব না, মূল বাড়িতে বাগেরহাটে, আমরা এখানে ঈদ করব। তো যে বাবা সে গেছে, আমরা ওইখানে ঈদ করতে চাই, এবং করতে গিয়ে আমরা ফেস করি আমি ফেস করি একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা আসলেই আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারেন, সরাসরি এক্সপিরিয়েন্স। আগে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, যেমন আকাশ থেকে জিন উড়ে যাওয়া, সেগুলো দেখা, বাট এগুলো না। আমি একটা ভালো ধরনের এক্সপিরিয়েন্স করেছি এই টাঙ্গাইলে গিয়ে। দুর্ঘটনাটা যেদিন ঘটা, যে রাতে ঘটা, সেটা হচ্ছে কি ঈদের আগের দিন রাতে। তো ঈদের আগের দিন রাতে এটা হচ্ছে গিয়ে আমরা সকলেই জানি ছেলেরা সাধারণত ঈদের আগের দিন চুল কাটায়, এবং সে সময় সেলুনে একটা ভিড় জমে, অনেক বড় একটা ভিড় জমে। সিরিয়াল থেকে যে রাত 1টা 2টা 3টা 4টা 5টা, যে সময় পাই ওই সময় আপনার সিরিয়াল থাকে। যে সময় এটা হচ্ছে সেলুনওয়ালাদের একটা থাকে, ঈদের আগের দিন এরকম অনেক চাপ থাকে। তো সেরকম ছিল আমাদের চাপ। আমাদের সিরিয়ালটা হয়েছিল, আমরা চুল কাটবো, এই সিরিয়াল দিয়েছিল হচ্ছে গিয়া 12টা 12:30 পরে বলেছিল নাপিত, হেয়ার ড্রেসার। তো আমরা সেই অনুযায়ী আমি এবং আমার এক মামা বলতে আমার ফুফার ভাই, তো আমরা চুল কাটবো বলে যাই। তো গ্রামের এরিয়া অনেক পাহাড়ি এরিয়া, এই দিক থেকে গলি, ওদিক থেকে গলি, এদিক থেকে জঙ্গল, চারপাশে জঙ্গল, জঙ্গলের ভিতর থেকে রাস্তা। যাওয়ার সময় আমার কেমন যেন ফিল হলো যাওয়ার সময় যে কে যেন আমার পিছু থেকে হাঁটতেছে, কে যেন এরকম ফলো করতেছে আমাদের। তো তেমন কিছু না, ওটা মাথায় কাহিনী না। তখন আমরা যখন চুল কেটে ব্যাক করি, তখন চুল কাটতে আমরা 2 জন ছিলাম। আমাদের চুল কাটতে ফিনিশ করতে করতে আমাদের বেজে হচ্ছে গিয়া 1:30। এক্সাক্ট টাইম বলতে পারবো না, বাট 1:30টার উপরে তো গেছে, টুক শিওর। একটা বিষয় সরি বলিনি আমার ভয়েসের জন্য, আসলে ঘটনার মধ্যে ইন্টারফেয়ার করার জন্য সরি। আসলে অনেক রাত হয়ে গেছে, তো আর দিনের বেলা ঘটনা পাঠানোর সময় পাইনি। আচ্ছা যাকে, তো আমরা যখন ফিরি, আমি এরিয়াটার বর্ণনা দিই। আমরা যে এরিয়ায় ঢোকার পর থেকে আমাদের একটা ঘটনা। তো আমাদের ফুফু বাড়ি যেটা, ওটা হচ্ছে উঁচু টিলার উপরে, এবং নিচে যে রাস্তা বেয়ে আমরা যাই। তো ঘটনাটা যখন হয় হচ্ছে 3 রাস্তার মোড়ে। এক রাস্তা চলে গেছে ঘন জঙ্গলে, আর এক রাস্তা হচ্ছে মেইন রাস্তার দিকে, মেইন রোডের দিকে, যেখান থেকে গাড়ি চলাচল করে। আর এক রাস্তা চলে গেছে আমার ফুফু বাড়ির দিকে। এটাকে বলা হচ্ছে 3 রাস্তার মোড়। এবং এই রাস্তার মোড়ে একটা তেঁতুল গাছ রয়েছে, যেটা সম্পর্কে অনেক মিথ রয়েছে, এবং যেটা আসলে সত্য, মিথ না, এটা আসলে সত্য। কারণ এটা অনেক 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 মানুষের সঙ্গে ঘটেছে, এবং আমার অনেক কাছের মানুষের সঙ্গেও ঘটেছে, এবং আমার সঙ্গেও। তো এখানে মেইন রোড থেকে ওই 3 রাস্তার মোড়ে যাওয়ার সময় একটা অংশ বাঁধে, যেটা হচ্ছে গিয়ে রাস্তা, পাহাড় কেটে রাস্তা বানানো হয় না, যেমন 2 পাশে থাকে পাহাড়, মাঝখান থেকে কাট 2 পাশ কেটে একটা রাস্তার মতন করা হয়, অনেক নিচু। অর্থাৎ আপনি যদি কবরের মতন, আমি যদি বলি, কবরের 2 পাশে যেমন কাটা থেকে মাঝখানে ফাঁকা না, ওই রকম জায়গা। আমি আসলে বর্ণনাটা ঠিক মতন করতে পারলাম কিনা জানি না। তো ওইরকম একটা অংশে আবার ওই অংশে রয়েছে বিভিন্ন 2 পাশেই কবরস্থান এবং বার্সার। তো ওই জায়গাটিতে এসে আমাদের কেমন যেন গা ভারী হয়ে যায়, এবং ওই জায়গাটিও আসলে ভয়ঙ্কর। ওই জায়গাটি থেকে আসার সময় আমার সঙ্গে যে মামা ছিল, সে বলেছিল যে সে একদিন ওই জায়গাটি থেকে আসছিল, এবং তাকে খুব গম্ভীর গলায় 3 থেকে 4 বার তার নাম ধরে ডেকেছিল, যেটা আসলে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ওইখানে। কিন্তু আসলে সে অনেক সাহসী বলে সে এগুলোকে পাত্তা দেয় নাই।
তো আমরা যখন ওই জায়গাটা থেকে পাস হলাম তখন থেকেই আমাদের মনে একটা কেমন যেন ভয় ধরতে শুরু করলো। আসলে আমার বলতে আমার মনেই ভয় ধরতে শুরু করলো। আমার সঙ্গে যে ছিল সে আসলে খুব সাহসী এবং এক্সপিরিয়েন্স, তো সে ওই এলাকার লোকাল এবং আসলে সে বিষয় সম্পর্কে অনেক জানে এবং অনেক ফেস করছে, এই জন্য তার অতটা কেয়ার করলো না। বাট আমার কেমন যেন খুব ভয় ভয় লাগতেছিল, কারণ আমার লাইফে আমি আগে কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স করে নাই। আমার শরীরটা কেমন জানি ভার হয়ে আসলো, মানে মনে হলো যে আমি এক পা চলতে যত সময় নিতাম আগে, তার থেকে মনে হয় 3 থেকে 4 গুণ সময় নিচ্ছে, অর্থাৎ খুব স্লোলি হাঁটতেছি। এখন ওই জায়গাটুকু আমরা পার হয়ে যাই, কিন্তু কেমন যেন মনে হয় যে একটা দমকা হাওয়া আমাদের পাস করে চলে গেল। বিষয়টা আমি একটু ভয় পেয়ে যাই যে কি হলো। আমি তখন জিজ্ঞেস করলাম, মামা কোনো সমস্যা নাকি? আরে দূর মামা, চলো তো, কোনো সমস্যা নেই, যাই। আর বলে দিই ও একটু স্মোক করতো। তো আমরা যখন সামনে যাই তখন যে গাছটি হচ্ছে তেঁতুল গাছ, সেই গাছটি নিয়ে অনেক ভয়ঙ্কর আছে, যে এই গাছটিতে সমস্যা আছে এবং ওই জায়গাটিতে সমস্যা ঘটে। তো আমরা যখন ওইখানে যাই তখন আমরা খেয়াল করি ওই গাছটির উপর থেকে মানে পাতা, তেঁতুল গাছ ওটা অনেক লম্বা গাছ। তো দেখি যে ঝড় শুরু হওয়ার সময় যেমন জোরে একটা বাতাস আসে, এবং ওই বাতাসটা যখন আসে তখন যেমন গাছের পাতাগুলো পরস্পর বাড়ি খায়, ঠিক সেরকমই বাড়ি খাচ্ছিল। এবং ওটা শুনে ভাবলাম যে কোনো হয়তো ঝড়টা শুরু হবে, এবং হতেই পারে, এটা স্বাভাবিক। আর তখন আমাদের মনে ভয় ঢুকলো, আমাদের দুইজনের মনেই, যখন আমরা দেখলাম যে ওই গাছটি ব্যতীত আর কোনো গাছ বিন্দু মাত্র পরিমাণেও দুলছে না। সকল গাছই, ওখানে অনেক গাছ আছে এবং গায়ে লাগানো অনেক গাছ আছে, তাল গাছ, অনেক লম্বা লম্বা তাল গাছ আছে, নারকেল গাছ আছে। যদি সত্যি কোনো ঝড়োয়া বাতাস হতো তাহলে ওই গাছগুলোকেও মানে দুলিয়ে দিত, কিন্তু একমাত্র তেঁতুল গাছের পাতায় নড়ছে। এবং সেটা এমন না কন্টিনিউয়াসলি নড়ছে, সেটা 5 থেকে 6 সেকেন্ডের জন্য নড়লো, কেমন মনে হলো কেউ যেন ঝাঁকাচ্ছে গাছটি। তখন আমাদের থেকে ওই গাছটির ডিস্টেন্স ছিল এই কত 10-12 হাত। তখন একটা শব্দ পেলাম আমরা। ও তার আগে ভালো কথা, ও আমার সাথে যে মামা ছিল ওর সাথে সাথে একটা সিগারেট ধরিয়ে নিল এবং আগুন জ্বালালো। ও জানে যে আগুন জ্বালালে আসলে এইগুলোর স্বাদ ধারে কাছে আসতে পারে না। তো আর আমি যতটুকু জানি আমি পড়ার চেষ্টা করলাম। তো তখন আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি বলছিলাম যে চলো আমরা যাই, আমি একটু সাহস দেখাচ্ছিলাম। বাট ও বললো যে না, এখন যাওয়া যাবে না, তুমি দাঁড়াও, ও নেমে যাবে। মানে কি? ও বললো নেমে যাবে মানে তুমি একটু পরেই দেখতে পাবে, তুমি যেও না, তুমি চুপ করে এখানে দাঁড়াও। আমি খুব অবাক হলাম যে নেমে যাবে। তখন যেহেতু এই সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান আছে, তখন ভাবলাম যে হতেই পারে, দেখি ওয়েট করে একটা নতুন এক্সপিরিয়েন্স নেব। তখন আমি খেয়াল করলাম, আমরা দুজনেই খেয়াল করলাম, ধপ করে কি যেন একটা উপর থেকে পড়ল, এবং যেটা পড়লো সেটা খুব ছোটখাটো ভারী বস্তু না, অনেক ভারী বস্তু। যেমনটা ধরুন একটা মোটা তাজা মানুষ যদি উপর থেকে লাফ দেয়, যেমনটা শব্দ হওয়ার কথা বা যেমনটা পরিবেশ সৃষ্টি হওয়ার কথা, ঠিক তেমনই হয়েছিল হয়তো বা। এবং শব্দটা খুবই বিকট ছিল। বিকট হওয়ার পর আমরা দুজন সহচরকে দেখলাম যে একটি অবয়ব, যেটার আকৃতি ছিল মোটা ধরনের, এবং শুধুই দেখলাম অন্ধকারে যে মোটা ধরনের একটা অবয়ব, অনেক মোটা, সুমো রেসলিং যারা করে আমরা জানি সেরকম দানব আকৃতির মোটা,
তেমনই একটা মোটা অবয়ব ওই গাছ থেকে নেমেই দৌড়ানো শুরু করলো। এবং কোথায় দৌড়ানো শুরু করলো? দৌড়ানো শুরু করলো হচ্ছে, আমি 3 রাস্তার মোড়ের কথা বলছিলাম, একটা রাস্তা ছিল জঙ্গলের ভিতর, ওই দিকে। একটা মোটা মানুষের পক্ষে আমি কখনো সিউরিটি দিতে পারবো না যে ওই রাস্তা দিয়ে সে ক্রস করতে পারবে, কারণ ওই রাস্তাটা এতই ন্যারো যে আমি নর্মাল একটা মানুষ হয়েও ওই রাস্তা দিয়ে চলতে পারি না। ওই রাস্তা দিয়ে অনেকে যায়ও না। ওই রাস্তা আসলে ওইভাবে রাস্তা হিসেবেও ইউজ করা হয় না, নিচু হয়ে উঁচু হয়ে যেতে হয়। আর একটা মোটা মানুষ, সে যদি মানুষ হতো, একটা মোটা মানুষ, তাহলে কখনোই সম্ভব ছিল না থেকে যাওয়া। কিন্তু সে অনাগারে দৌড়েই চলে গেল, কোনো শব্দ নেই, কোনো গাছের সাথে বাড়ি লাগলো না, সে আস্তে আস্তে মিশে গেল। তারপর আমরা ওইখান থেকে পাস করে বাসায় চলে আসলাম। এরপরে আর কোনো আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। এবং এটা নর্মাল একটা ঘটনা, এরকম অনেক ঘটনা এখানে ঘটে। ওই গ্রামটা আসলে একটু ভয়ানক, এখানে অনেক ঘটনা ঘটে। তো আশা করি এই ঘটনাটি ঘটে গিয়েছিল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়, যেটি আমার নিজের উপজেলা। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সব থেকে বড় গ্যাস ক্ষেত্র, গ্যাস ফিল্ড সেটি বিবিয়ানা গ্যাস ফিল্ড, স্যাভলন কোম্পানি দ্বারা পরিচালিত। সেই গ্যাস ফিল্ডটি আমাদের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত। তো এই ঘটনাটি অনেকটা এই গ্যাস ফিল্ডের পাশেই ঘটে গিয়েছিল। কুশিয়ারা নদী আছে, ঘটনাটি শুরু হয়েছিল এই কুশিয়ারা নদীর পার থেকেই। তো এই ঘটনাটি হচ্ছে আমার কলিগ রাহাত হোসেন, যেখানে আমি পার্ট টাইম কাজ করি, তো উনিও আমার সাথে একই সাথে কাজ করেন। তো ওনার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনাটি অ্যারাউন্ড 1950 থেকে 60-এর দিকে, 60-এর মধ্যবর্তী ঘটনা। তো ঘটনাটি অনেক দীর্ঘস্থায়ী ছিল। যার সাথে ঘটে গিয়েছিল ওনার মৃত্যু পর্যন্ত ঘটনাটি ঘটেই চলেছিল। তো চলে আসি ঘটনায়। তো রাহাত হোসেন উনি ঘটনাটি কালেক্ট করেছেন, শুনেছেন, অনেকটা নিজের চোখেও দেখেছেন এবং পূর্ববর্তী ঘটনাগুলি শুনেছেন ওনার বাবার কাছ থেকে। তো ঘটনাটি হচ্ছে, রাহাত হোসেনের দাদি যখন নতুন বিয়ে হয়েছিল, তো উনি একদিন কুশিয়ারা নদীর পাশে কোন একটি কারণে একটি জায়গায় কারোর জন্য অপেক্ষা করছিলেন। তো উনি আমাকে যেমনটা বলেছেন যে আগে যে জায়গায় সে ছোট ছোট জাহাজগুলো থামতো, নৌকাগুলো থামতো, মাল লোড আনলোড করতো, জিনিসপত্র, সেই জায়গায় উনি দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছিলেন। তো সময়টি ছিল ভর দুপুর। তো এক সময় কি হয় যে উনি তখন বলে রাখি, তখন ওনার নতুন শুধু বিয়ে হয়েছিল, হবে 6 মাস কি 1 বছর এরকম সময়। তো উনি অপেক্ষা করছিলেন। হঠাৎ ওনার ফিল হয় যে ওনাকে কেউ দেখছে, এবং এক পর্যায়ে ওনার মনে হয় যে উনি অসুস্থ বোধ করছেন এবং একটা অস্বস্তি ওনার মধ্যে কাজ করছে। এমনটা হয় না যে যদি আপনার দূর থেকে কেউ লক্ষ্য করে, আপনি কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারে। তো ওরকমই ওনার সাথে হয়েছিল। তো উনি কিছুক্ষণ দাঁড়িয়ে উনি মনে চিন্তা করলেন যে না, এখানে আর অপেক্ষা করবো না, বাসাতে চলে যাই। তো উনি চলে আসেন। তো ঘটনাটি শুরু হয় আসার পর থেকেই, ওই দিন সন্ধ্যা থেকেই। তো প্রথম উনি কি করতেন, প্রায় সন্ধ্যাতেই উনি কান্নাকাটি শুরু করে দিতেন। কান্নাকাটি বলতে যে ওনার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, সুটাম দিয়ে একজন পুরুষ সুদর্শন, এবং ওনার দিকে তাকিয়ে হাসছে। অনেক সময় উনি বলতেন যে দরজায় দাঁড়িয়ে আছে, এবং অনেক সময় এখানে ওখানে এরকম অনেক কিছু বলতেন। তো প্রথমে যে বাসার যে লোকজন ছিলেন ওনারা ভাবতেন হয়তো কোনো সাইকোলজিক্যাল কোনো সমস্যা। তো তারপর যেমনটা হয় যে ওনারা ওনাকে অনেক কি দেখান, হুজুর আলেম ওনাদেরকে দেখান। তো ওনারা ফুটো দিয়ে গেলে, তাবিজ দিয়ে গেলে কয়েকদিন ঠিক থাকে, আবার যে কে সেই ঘটনা। তো একদিনের ঘটনা এটি হচ্ছে, তো উনি শুয়ে আছেন, রাত্রে শুয়ে আছেন।
তো হঠাৎ ওনার মনে হচ্ছে যে উনি ভেসে আছেন, ভেসে ভেসে কোথাও, মানে উনি ভেসে কোথাও চলে যাচ্ছেন, এরকম একটা ফিল হয়। তো উনি ঘুম থেকে উঠে দেখেন উনি তো শুয়েছিলেন বালিশে, কিন্তু উনি অনেকটা পায়ের দিকে চলে গেছেন। তো উনি ভাবলেন যে আরে আমি তো এখানে শুইনি, আমি তো শুয়েছিলাম বালিশে, আমি এখানে আসলাম কি করে। তো উনি আবার ঠিক হয়ে গিয়ে উঠে আবার বালিশে শুয়ে পড়েন। তো এই দিন আর কিছু হয় না। পরের দিন ঠিক একই ঘটনা, উনি ঘুমের মধ্যে হঠাৎ ফিল করতে পারেন যে আবার উনি ভেসে ভেসে কোথায় চলে যাচ্ছেন। তো উনি আবার ঘুম থেকে উঠে দেখেন যে একই অবস্থা, আবার একই জায়গায়। তখন বিষয়টা ওনার মাথায় অনেকটা নাড়া দিয়ে যে কি হচ্ছে, এবং সেই সময় কিন্তু ওনার যে কান্নাকাটি ছিল সেটা বন্ধ ছিল। এই কান্নাকাটির ঘটনাটি আর ঘটতো না, কিন্তু এই নতুন একটা উদ্ভট কাণ্ড শুরু হয়। কেউ ওনাকে টেনে নিয়ে যাচ্ছে, ভাসিয়ে টেনে নিয়ে যাচ্ছে, এইরকম অবস্থা আর কি। তো একদিন ওনার পরিবারের একজন সদস্য, উনি শুয়েছিলেন একা ঘরে, তো দাদা সম্ভবত কোথাও ছিলেন, সন্ধ্যার দিকে অনেক শুয়ে থাকে না, এরকম অবস্থা। তো উনি গভীর ঘুমিয়েছিলেন। হঠাৎ ওনার পরিবারের একজন সদস্য ওনার রুমের পাশ দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ সে লক্ষ্য করে যে উনি ভেসে আছেন, এবং ধীরে ধীরে এই অনেকটা মনে হয় না যে পানির মধ্যে যখন আমরা অনেকটা চিত হয়ে শুয়ে থাকি তখন আমরা যে ভেসে গেলে যেরকম দেখায় সেরকমই উনি ভেসে যাচ্ছেন ধীরে ধীরে, মানে বিছানার পায়ের দিকে চলে যাচ্ছে। তো উনি তো এটা দেখে জোরে চিৎকার দেন, তারপর লোকজন চলে আসে এবং চিৎকার দেওয়ার সাথে সাথে উনি ধপ করে বিছানায় পড়ে যান। তো উনিও ঘুম থেকে উঠে পড়েন এবং জিজ্ঞেস করেন কি হয়েছে, এবং আশেপাশে যারা ছিলেন তারাও চলে আসেন। জিজ্ঞেস করা হয় কি হয়েছে, তো উনি সব ঘটনা খুলে বলেন। তারপর দাদিও সবাইকে তাদের ওনার সাথে যে ঘটে যাওয়া ঘটছে সেই ঘটনাটি বলেন। তো সবাই এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। আবার হুজুর ডাকা হয়, তাবিজ কবজ দেওয়া হয়, পানি পড়া, ফুটু সবকিছু দেওয়া হয়। তখন আস্তে আস্তে এই ঘটনাটি বন্ধ হয়ে যায়। কিন্তু এর কিছুদিন পর শুরু হয় আবার নতুন আরেকটি ঘটনা। এর মধ্যে কিন্তু অনেকটা সময় বয়ে গিয়েছিল। তো তখন শুরু হয় নতুন একটি ঝামেলাটি হচ্ছে যে উনি শুয়ে আছেন, তো উনি ফিল করছেন যে উনার চুল নিয়ে কেউ খেলা করছে অথবা চুল টানছে, এরকম একটা অবস্থা। তো একদিন উনি ঘুম থেকে এই টানাটানির যখন ফিল করতে পারেন, ঘুম থেকে উঠে দেখেন, ঘুম থেকে যখন উনি উঠে ওনার মাথায় হাত দেন তখন চুলের কিছু অংশ ওনার হাতে চলে আসে। তো উনি তো অবাক, কি হলো। তো উনি হারিকেনের আলোটা জ্বালানোর পর দেখতে পারেন যে চুলের মাথার কিছু অংশ ওনার হাতে। তো উনি ভাবেন হয়তো ঘুমের মধ্যে হাত লেগেছিল, এজন্য ছিঁড়ে গিয়েছে। বিষয়টা তেমন ভাবে আমলে নেন না, কারণ উনার সাথে যে ভেসে যাওয়ার যে ঘটনা ওটা বন্ধ হয়ে গিয়েছিল। তো উনি ভেবেছিলেন বা ওনার ফ্যামিলি মেম্বাররাও ভেবেছিলেন যে দ্য স্টোরি ইজ ক্লোজড। সো পরের দিন ঠিক একই ঘটনা আবার ফিল করেন উনি, আবার হাত দেন, তারপর আবার চুলের অংশ। বিষয়টা এরকম যে কেউ যদি আপনার যত্ন সহকারে বসে আপনার চুল একটা নির্দিষ্ট রেখা ধরে কাটে, চুলের কিছু অংশ, তারপর যে অংশটুকু আপনার হাতে আসবে ঠিক সেরকম। তো একের পর এক এরকম ঘটেই যাচ্ছিল এই চুল কাটা ঘটনাটি। আবার তো ওনার খুবই বিরক্ত হয়ে পড়েন এই বিষয় নিয়ে। তো হুজুর ডাকা হয়। হুজুর বলেন যে ওনার সাথে একজন জিন আছে যে ওনাকে খুব পছন্দ করে, কিন্তু কোত্থেকে আসলো, কেন আসলো, বা জিনটা কি তার মোটিভ, no one was able to find it out. সো তখন আবার পানি পোড়া তাবিজ এগুলো দিয়ে যায়। তারপরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ওনার সাথে। সেটা হচ্ছে ওনার বয়ে যাওয়া বন্ধ, চুল কাটাও বন্ধ।
পরে শুরু হয় নতুন একটি অদ্ভুত ঘটনা। ঘটনাটি হচ্ছে যে উনি সরি একটা ভালো শাড়ি পরে শুয়ে আছেন। আমরা গ্রামের মহিলারা সাধারণত যে সকল শাড়ি বা কাপড়গুলো পরে সেরকম উনি ঘুমিয়ে আছেন। তো উনি ফিল করছেন ওনার কাপড় নিয়ে কেউ টানাটানি করছে। এবার চুলো না বা ভাসিয়ে নিয়ে যাওয়া, ওনার কাপড় নিয়ে কেউ টানাটানি করছে। মানে কাপড় একটু হাত দিয়ে ধরে একটু উঁচু করলে অথবা একটু নাড়াচাড়া করলে যেরকম হয়, তো উনি সেরকম একটা ফিল পাচ্ছিলেন। তো ফিল পাওয়ার পর উনি কি করেন, উনি ঘুম থেকে উঠেন, ধরফরিয়ে উঠে হারিকেনের আলো বাড়িয়ে দেন। আমি কিন্তু ঘটনাটি তখন 1950 থেকে 1950-এর দিকে বলছি। তো তখন তো এরকম ইলেকট্রিসিটি বা এরকম কিছু ছিল না, বা চার্জার লাইট এরকমও কিছু ছিল না। গ্রামের মানুষ বুঝতেই তো পারছেন। তো হারিকেনের আলো জ্বালিয়ে দেওয়ার পর উনি আপনার দেখেন যে বিছানায় কিছু কাপড়ের টুকরো পড়েছে, ছোট ছোট কাপড়ের টুকরো পড়ে আছে। তো উনি করেন কি, হারিকেনের আলোয় দেখতে পান যে এই কাপড়ের টুকরোগুলো উনার শাড়িরই অংশ। উনি ভাবেন আরে এটা কি, এটা এখানে কি করে আসলো, বা এটা আমার শাড়ির টুকরো এখানে আসলোই বা কি করে। তো উনি উনার শাড়ির দিকে তাকানোর পর দেখতে পান যে ওনার শাড়ির বিভিন্ন জায়গায় ফুটো হয়ে আছে। কেউ যদি কেচি দিয়ে আপনার করে এই শাড়িটিকে ধরে একটু একটু করে কেটে কেটে ছোট ছোট টুকরো ফেলে, সেই রকম অবস্থা। ওনার প্রায় অনেকটা শাড়ি জুড়ে এরকম ছোট ছোট হোল। তো বিষয়টা খুবই অদ্ভুত লাগে ওনার কাছে, কিন্তু রাত্রে উনি আর বিষয়টা আমলে নেন না, কাপড় চেঞ্জ করে আবার শুয়ে পড়েন। তো পরের দিন যথারীতি শুয়ে আছেন, আবার একই ঘটনা। মাঝরাত্রে ওনার ঘুম ভেঙে যায় শাড়ি টানাটানির ফিলিং নিয়ে। তারপর উনি আবার তাকিয়ে দেখেন যে একই ঘটনা, আজকেও শাড়িটাকে ওই অবস্থা করছে। তো উনি তো ওনার হাজবেন্ডের সাথে, দাদার সাথে এবং পরিবারের সব সদস্যদের সাথে ঘটনাটি শেয়ার করেন। শেয়ার করার পর ওনারা খুব ভালো মানের একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুরকে নিয়ে আসার পর হুজুর ভালো একটা তাবিজ দেন, তারপর পানি পড়া টানি পড়া এগুলা দেন। দেওয়ার পর কি হয় যে ওনার সাথে ঘটনাটি বন্ধ হয়ে যায়, এবং ঘটনাটি ঘটতে শুরু করে হুজুরের সাথে। কেউ ওনার স্বপ্নে এসে বলছে যে তুই আর কখনো ওই মহিলার কাছে যাবি না, ওকে ঝাড়ফুঁক দিবি না বা তাবিজ দেওয়ার চেষ্টা করবি না, হলে কিন্তু তোর পরিবারের ক্ষতি হবে। এবং কি ক্ষতি হবে তা তুই কালকে তার একটা এক্সাম্পল পেয়ে যাবি। তো হুজুর ভাবেন কাজটি করছেন, এই জন্য হয়তো বাজে স্বপ্ন দেখছেন, এটা ওনার মনের ভুল, এইভাবে উনি উড়িয়ে দেন। তারপর কি হয়, পরের দিন সকালে না, পরের দিন ওনার ছেলে এসে বলতে থাকে, বাবা আমি তো একজন এইরকম একটা লোককে দেখতে পেয়েছি যে সুঠাম দেহি, খুব সুন্দর দেখতে, পাঞ্জাবি পরিহিত। সে আমাকে এসে বলছে যে তোর মাকে তো আমার অনেক পছন্দ হয়েছে। সেটা কিন্তু ওই হুজুরের ছেলেকে বলছে, তোর মাকে তো আমার অনেক পছন্দ হয়েছে, তোকে আমি অনেক টাকা পয়সা দেবো, যা চাস তা দেবো, খেলনা দেবো, অর্থ দেবো, যা চাস তাই দেবো, তোর মাকে আমাকে দিয়ে দে। তো ছেলেটা ছোট হলেও সাহসী ছিল। তো সে বলে, না আমি দেবো না, আপনি চলে যান, বলে সে ওখান থেকে চলে আসে। তো এটা বলার পর হুজুর বুঝতে পারেন, হুজুর ওনার স্বপ্নের সাথে এই ঘটনাটি মেলানোর পর বুঝতে পারেন যে আসলেই এখানে যদি উনি কাজ করেন তাহলে ওনার সাথে খুব বাজে কিছু ঘটতে পারে। এটা জিনটা শুধু একটা নমুনা দেখিয়েছে, এই জন্য উনি এই বিষয়টা এই কেস থেকে হাত তুলে নেন। তো এর ভিতরে উনার দাদির সাথে ঘটনাগুলো চলতেই থাকে, এটা নয়তো সেটা, সেটা নয়তো এটা, একটা না একটা চলতেই থাকে, এবং উনার মানসিকও কিছু সমস্যা দেখা দেয়। এর মধ্যে উনার সন্তান সন্ততিও হয়। ওই যে আমার রাহাত ভাই, উনার বাবা জন্মগ্রহণ করেন, সময়টা কিন্তু অনেক বয়ে গিয়েছিল, সালটার পার্থক্য অনেক, 10 থেকে 15 বছর এরকম হবে। কিছুদিন বিরতি দিয়ে ঘটনাগুলো ঘটতো। এই যে তাবিজ কবজ দেওয়া হতো, তারপর কিছুদিন বন্ধ রাখতে, ধরেন 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস এরকম আবার ঘটনা শুরু হতো। তো এই ঘটনাগুলো ঘটতে ঘটতে এক সময় ওনারা
অভ্যস্ত হয়ে পড়েন এবং ওনারা সমাধানও খুঁজতে থাকেন, একটা পার্মানেন্ট সমাধান খুঁজতে থাকেন ওনারা। তো একসময় ওনারা খুব বড় একজন আলেমের সন্ধান পান। কোথায় পান সেটা সঠিকভাবে বলতে পারছি না, এটা রাহাত ভাইও বলতে পারেননি। তো ওই আলেমকে ওনারা নিয়ে আসেন। আলেমকে নিয়ে আসার পর উনি দেখে বলেন, ওর সাথে তো একটা জিন খুব বাজেভাবে আছে এত বছর ধরে, আপনারা তো খুব দেরি করে ফেলেছেন। যাই হোক, তারপরে আমি চেষ্টা করব কিছু একটা করার, দেখি আমাকে একটু সময় দেন। তো উনি সময় নিয়ে ওনার জিনদের সাহায্যে খোঁজখবর লাগান যে কি আসলে ঘটনাটা কি। এতদিন পর ওই হুজুরটা কিন্তু আসলে ঘটনাটা উদ্ঘাটন করতে সক্ষম হন। তো উনি এসে বলেন যে অমুক সালের এতদিন আগে উনি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন দুপুরবেলা, তো সেখানে ওই জিনটিও ছিল। তো ওই জিনটি ওনাকে দেখে। তো উনি যেহেতু নববধূ ছিলেন এবং যুবতীও ছিলেন, তো জিনটা ওনাকে দেখার পর তার ভালো লেগে যায়, এজন্য ও ওনার সাথে আছে এবং ও কখনো ওনাকে ত্যাগ করবে না, ওনার সাথেই থাকতে চায় সব সময়। এবং যদি ত্যাগ করাতে যায় কেউ, তাহলে ওই ব্যক্তি ওই হুজুরের তো ক্ষতি হবেই, তার সাথে ওনারও অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তো হুজুর তারপরেও বিষয়টা দেখার চেষ্টা করেন। তো উনি ওই দাদিকে আপনার তাবিজ, খুব ভালো করে একটি তাবিজ দেন। তো দেওয়ার পর দাদির সাথে ঘটনাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু একটা অদ্ভুত ঘটনা সেই হুজুরটি ফেস করেন। এটা কিন্তু পূর্ববর্তী হুজুরের থেকেও খুব ডেঞ্জারাস ঘটনাটি ছিল। ও স্বপ্নেও আসেনি, কিছু করেনি। হুজুর যেদিন তাবিজ দিয়ে এসেছিলেন সেদিন রাত্রে হুজুর শুয়েছিলেন। তো মাঝরাত্রের দিকে হঠাৎ উনি গভীর ঘুমের মধ্যে ফিল করতে পারেন যে উনার পায়ের অংশটি ভেজা ভেজা মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে উনার পায়ের অংশটি পানিতে ডুবানো, মানে হাঁটু পর্যন্ত খুব ঠান্ডা পানির মধ্যে ডুবানো এবং স্রোতের মধ্যে, যেমন আমরা নদীর পানিতে যদি পা ডুবিয়ে বসে থাকি হাঁটু পর্যন্ত, তাহলে তো নদীর পানির যে একটা স্রোত আছে সেটা তো আমাদের পায়ে এসে আঘাত করবে, অথবা আমরা ফিল করতে পারবো যে যে নদীর যে পানিটা বয়ে যাচ্ছে সেটা ফিল করতে পারা যায়। তো সেরকমই ঘটনা হুজুর ফিল করতে পারছেন, নদীর পানি বয়ে যাচ্ছে, মানে পানি বয়ে যাচ্ছে, নদীর পানি না, পানি বয়ে যাচ্ছে। তো আর একটা বিষয় উনি খেয়াল করেন, এই ঘুমের মধ্যে খেয়াল করেন যে উনার পিঠের যে অংশটা, নিচের যে অংশটা, সেটাও ভেজা ভেজা মনে হচ্ছে যে উনি নরম কিছুর মধ্যে শুয়ে আছেন, যেটা একটু নড়াচড়া করলে আর দেবে যাচ্ছে। তো উনি প্রথমে ভেবেছিলেন স্বপ্ন দেখছেন। তো উনি যখন কাত ফেরান তখন ওনার মুখের মধ্যে কিছু একটা আটালো আটালো ভেজা ভেজা কিছু একটা লাগে। তো এখানেই টুইস্টটা। তো উনি তখনই ধরফড়িয়ে উঠে দেখতে পান যে উনি নদীর পাড়ে শুয়ে আছেন, উনার হাঁটু পর্যন্ত পানির মধ্যে, নদীর পানির মধ্যে, এবং উনার যে বাকি বডিটা আছে, রেস্ট অফ দ্য বডি ইজ অন দ্য ক্লে। তো উনি এটা দেখে খুবই আশ্চর্য হন। উনি ভাবেন, আরে আমি তো বিছানায় শুয়েছিলাম, আমি এখানে আসলাম কি করে? তো উনি কোনো কিছু ভেবেই কোল কিনারা করতে পারেন না। তারপর উনি বাসায় যান, যথারীতি গোসল সেরে নামাজ কালাম পড়ে ওনার জিনদের ডাকার পর ওনার জিনরা এসে উত্তর দেয় যে তুমি এরকম এটা করতে চেয়েছিলে, এজন্য ওই জিনটা তোমাকে শুধু একটা হুমকি দিয়ে দিল, যদি পরের বার তুমি এরকম কিছু করো তাহলে ও আরো বড় কিছু করতে পারে। তো বিষয়টা এমন যে তুমি এখন এটা শুধু একটি তাবিজ দিয়েছো, এজন্য ও তোমাকে নদীর পানির মধ্যে অর্ধেক ফেলে দিয়েছিল, কিন্তু পরের বার যদি করো এমনও হতে পারে যে তোমাকে নদীর নিচেই ডুবিয়ে দিতে পারে। তো এরকম একটা উত্তর ওনার জিনেরা দেয়। সরি। তো তারপর উনি কি করেন, উনি দাদির পরিবার, ওনার স্বামী এবং ওনার ছেলেদেরকে ঘটনাটি খুলে বলেন। তারপর উনি বলেন যে না, আমি আর এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবো না, আমার তো নিজের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তো তারপর সবাই হাত গুটিয়ে নেয়, কোনো হুজুরি আর দাদির এই সমস্যাটা নিয়ে কনসার্ন দেখায় না। তো তখন দাদি এবং ওনার পরিবারের সদস্যরা ওই বিষয়টা নিয়ে অনেকটা
অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এর মধ্যে তো যেমনটা বলেছিলাম যে অনেক সময় বয়ে গিয়েছিল, ওনার ছেলে অনেকটা প্রায় প্রাপ্তবয়স্কই হয়ে গিয়েছে। তো তখন উনি ওনার মানসিক একটা সমস্যা দেখা দেয়, উনি অনেকটা উল্টাপাল্টা কথা বলতেন, যে কখন কি বলতেন এরকম, ওনার কোনো সেন্স থাকতো না, এরকম আর কি একটা অবস্থা। তো ওনার কি হয়, শেষ পর্যন্ত ওনার কি হয় যে উনি ধীরে ধীরে এই যে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারতেন। একসময় উনার ওই জিনটার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, যেমনটা আমাকে রাহাত ভাই বলেছেন যে উনি যখন মানসিক সমস্যা দেখা দেয় তো উনি জিনটার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করেন, আর মানসিক সমস্যাটা ওই জিনের কারণেই ছিল। তো কখনো যদি কেউ কোনো সমস্যা ফেস করতো তো ওনাকে দাদিকে যদি এসে বলতো যে এরকম আমার একটা সমস্যা হচ্ছে, এটা কি করা যায়, তো দাদি বলতেন ঠিক আছে, ঠিক হয়ে যাবে, অথবা আমি বলছি কি করতে পারবে বা কি করা যায় না করা যায়, কোনটা ভালো হবে না এটা। তো উনি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারতেন। তো একটা উদাহরণ হিসেবে দেখায় যে উনার একজন আত্মীয়, সে শহরের কোনো একটা বাসায় থাকতো, যে সব বাসায় হবে হয়তো, সঠিক বলতে পারছি না। তো উনি একদিন বেড়াতে এসে দাদিকে বলেন যে আচ্ছা তুমি তো বিভিন্ন সমস্যার সমাধান করো, আচ্ছা আমি তো প্রতিদিন রাত্রে এরকম আমার ছাদে লাফালাফি দৌড়াদৌড়ি বা ছাদের মধ্যে যদি কেউ কিছু দিয়ে আঘাত করে বা কিছু টেনে নিয়ে যায় এরকম শব্দ পাই, তো এটা কি বা এটার জন্য কি করা যায় যদি তুমি একটু বলতে। তো দাদি বলতেন ঠিক আছে, যা তুই বাসায় গিয়ে দেখ, আর কোনো প্রবলেম হবে না। তো ওই আত্মীয় অনেকটা তাচ্ছিলি ভরে বিষয়টা নেয়, আর কি করবে। তো তারপর যখন আত্মীয়টা বেড়ানো শেষে তার বাসায় যায়, সে লক্ষ্য করে যে সেদিন রাত্রে আর কোনো ঘটনা ঘটছে না। কোনো লাফালাফি শব্দ হচ্ছে না, কোনো আপনার কিছু টেনে নিয়ে যাওয়ারও শব্দ হচ্ছে না, দৌড়াদৌড়িরও কোনো শব্দ নেই, একেবারে নীরব। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওই দিনের পর থেকে ওই বাসায় কোনো সমস্যা দেখা যায়নি। পরে আত্মীয়টা ওনার সাথে এই বিষয়টা শেয়ার করে, ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে এই বিষয়টা শেয়ার করে। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয় তো উনি বলেন যে আমার জিনকে দিয়ে আমি বিষয়টা সমাধান করেছি আর কি। তো ওনার মৃত্যু পর্যন্ত এইসব ঘটনা ঘটতো। এইসব ঘটনা বলতে ওনাকে যে উত্তক্ত করতো, ওনাকে টেনে নিয়ে যাওয়া, তারপর চুল কাটা, শাড়ি কাটা বা দেখে কান্নাকাটি করে, এগুলো হতো না। কিন্তু উনি বিভিন্ন সমস্যার সমাধান করতেন এবং মানসিক সমস্যা সবসময় ছিল, কথাবার্তার কোনো আগামাতা কেউ খুঁজে পেত না। এরকমই আর কি ঘটনা চলতে থাকে। তো উনি এক সময় মারা যান। মারা যাওয়ার পর কিন্তু একটা বিষয় যে ওনার ফ্যামিলি মেম্বার কারোর সাথে কোনো প্রবলেম হয়নি কখনো, কেউ কোনো প্রবলেম ফেস করেনি বা কেউ ওই জিনটাকে কখনো দেখেও। তো এভাবেই চলেছিল ওনার লাইফ। একসময় উনি মারা যান। মারা যাওয়ার পর তো আর ওনার সাথেই ওনার ঘটনাটি শেষ হয়ে যায়।